অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে নিউটনিয়ান বলবিদ্যায় আমরা পড়েছিলাম হচ্ছে কৌণিক ভরবেগ টর্ক এবং টর্কের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক। আজকে আমরা কেন্দ্রমুখী বল কি, কেন্দ্রমুখী বলের সমীকরণ, এরপর আমরা পড়ব রাস্তার ব্যাংকিং কি, রাস্তার ব্যাংকিং কোণের সমীকরণ। তাহলে প্রথম হচ্ছে কেন্দ্রমুখী বল কাকে বলে আমরা এটা একটু বুঝি। আমরা জানি একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে সেই বস্তুটি কি হবে, বৃত্তের কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর একটা বল লাভ করে, যে বলটাকে আমরা বলতে পারি কি কেন্দ্রমুখী বল। তাহলে খেয়াল করো চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি যে আমরা বলতেছি কি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা বস্তু কি করতেছে বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা বলি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে দেখো এটা হলো বৃত্তের কেন্দ্র আর এটাকে যদি বলি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বরাবর বস্তুটা যে বল লাভ করবে তাকে আমরা কি বলবো, কেন্দ্রমুখী বল বলবো। এই কেন্দ্রমুখী বলকে আমরা প্রকাশ করব F∪c দিয়ে, ঠিক আছে। আর এই কেন্দ্রমুখী বলের সমীকরণটা কি হচ্ছে যে F∪c = mv²/r। এখন দেখো আমরা এটা প্রতিপাদন করব কিভাবে, আমরা F∪c = mv²/r আমরা এই সমীকরণটা পাচ্ছি, অথবা হতে পারে এরকম যে m²r এটা হতে পারে। তাহলে এটা হলো কি, এটা হলো রৈখিক বেগ সম্পর্কিত আর এটা হচ্ছে কি আমার কৌণিক বেগ সম্পর্কিত। খেয়াল করো এটাকে আমরা বলবো রৈখিক বেগ, এটাকে আমরা কি বলবো কৌণিক বেগ। দেখি আমরা করি, কাজটা করি আমরা এখন। তাহলে খেয়াল করো প্রথম আমরা কি করব, আমরা একটা বৃত্তাকার পথ আমরা বিবেচনা করব। আমরা একটা বৃত্তাকার পথ বিবেচনা করলাম। আমরা এই পথে আমরা কি করলাম, এখানে একটা বিন্দু নির্দেশিত করলাম যে যাকে বললাম এ বিন্দু, আর আমরা এখানে আরেকটা বিন্দু নির্দেশিত করলাম যাকে আমরা কি বললাম বি বিন্দু। যেহেতু আমরা বলবো বস্তুটি কি কোথায় ছিল এম বিন্দু, তারপর কি হলো একটা নির্দিষ্ট সময়ের পরে বস্তুটি কোথায় আসলো বি বিন্দু আসলো। যদি বলি যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার এইটা, তাহলে আমরা এখন কি করব, এই কেন্দ্র আর এই পরিধির উপর বিন্দুটা আমরা যোগ করব। তারপর আমরা কি করব, এই কেন্দ্র আর পরিধির উপর আমরা কি করব যোগ করব আমরা। আচ্ছা, এখন যদি এই বিন্দুতে যদি আমরা কি করতে চাই বেগ নির্দেশ করতে চাই, তাহলে আমরা এইভাবে বেগটাকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি হবে, আমরা জানি কি বেগ কি রাশি, ভেক্টর রাশি। তাহলে কি করতে হবে, বক্রপথে কি আঁকতে হবে, স্পর্শক আঁকতে হবে। তাহলে স্পর্শকে আমি বেগটাকে নির্দেশ করলাম v∪a দিয়ে। আমি এখানে কি করলাম, এই বক্রপথের স্পর্শবিন্দুতে আমি কি করলাম একটা স্পর্শ অঙ্কন করলাম, আমি এটাকে বললাম v∪b। তাহলে খেয়াল করো আমি এই বিন্দুর বেগ নির্দেশ করলাম v∪a দিয়ে, আমি বি বিন্দুর বেগ নির্দেশ করলাম কি দিয়ে v∪b দিয়ে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো আমি যদি এটাকে পিছনের দিকে যদি কি করি বর্ধিত করি, তাহলে দেখব যে কি হচ্ছে, যে দুইটা রেখার মিলন হচ্ছে, তাহলে এখানে একটা কোণ তৈরি হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো আমার এখানেও কিন্তু কোণ তৈরি হচ্ছে। আমি এই কোণটাকে প্রকাশ করব ডেল্টা থিটা দিয়ে, আমি এই কোণটাকেও প্রকাশ করতে পারি কি ডেল্টা থিটা দিয়ে। তাহলে তুমি খেয়াল করো এখানে কি হচ্ছে, যে দুইটি ব্যাসার্ধ রেখার কি হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে আমার ডেল্টা থিটা, আর এখানে দুটি স্পর্শ রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে কি ডেল্টা থিটা, যেটাকে আমরা এখানে চিত্রে এইভাবেও প্রকাশ করতে পারি আমরা। তাহলে খেয়াল করো এটা হলো কি v∪a, এটা হলো কি আমার v∪b। আচ্ছা, এটা হচ্ছে v∪b। আর যদি আমরা কি বলি এইভাবে যদি আমরা প্রকাশ করি, তাহলে এটা কি নির্দেশ করবে, দেখো এটা হলো কি ডেল্টা থিটা। যদি আমরা এখানে কি করি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, এই বাহু সমষ্টি = এই বাহু। তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে এটাকে আমরা যদি বলি যে এটা হলো কি আমার mnp, তাহলে আমরা পাচ্ছি কি ত্রিভুজ সূত্রানুসারে আমরা এখানে পাচ্ছি কি ত্রিভুজ সূত্রানুসারে পাচ্ছিল mn + np = mp, আমরা এটা পাচ্ছি, ঠিক আছে।
আচ্ছা, এখন দেখো এখানে এনপিটা রেখে যদি আমরা এটাকে এদিকে ট্রান্সফার করি তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি এখানে এমপি মাইনাস কি পাচ্ছি আমরা এম এন। দেখো এখানে আমরা এখানে কি করতেছি, এমপিটাকে নির্দেশ করব কি দিয়ে, ভেক্টর ভি সাফিক্স বি দিয়ে। আমরা এখানে এমএনটাকে নির্দেশ করব কি দিয়ে, ভি সাফিক্স এ দিয়ে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বেগের পরিবর্তন আমরা এখানে পাচ্ছি। এই বেগের পরিবর্তনটাকে আমরা লিখতে পারি কি দিয়ে, ডেল্টা ভি দিয়ে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, তাহলে আমরা যদি কি বলি যে আমরা যদি এখান থেকে যদি এর এখানে আমরা কি একটা লম্ব অঙ্কন করি, তাহলে আমরা দেখব যে এই চিত্রটা কি করবে, এই চিত্রের ন্যায় আচরণ করবে। আবার তুমি খেয়াল করো এখানে যদি আমরা এই শর্তটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে যদি বলবো যে কৌণিক, এটা হলো কি আমার কৌণিক সরণ, কৌণিক সরণ ক্ষুদ্র হলে তাহলে দেখা যাবে কি এই এ বি চাপটা কি হবে, সরল রেখা কি হবে, নির্দেশিত হবে। তাহলে আমরা বলতে পারি কৌণিক, কি বলতে পারি আমরা, কৌণিক সরণ ডেল্টা থিটা ক্ষুদ্র হলে হ্যাঁ এবি বক্র রেখাটি সরল রেখার ন্যায় আচরণ করবে। আচ্ছা, করবে। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করো আমরা এটাকে বলতেছি কি, ব্যাসার্ধ আর, এটাকে আমরা কি বলতেছি, ব্যাসার্ধ আর বলতেছি আমরা। আচ্ছা, এখন এখানে আমরা এটাকে এই ব্যাসার্ধটাকে আমরা কি হিসেবে কল্পনা করতে পারি, এই বেগ রেখা হিসেবেও কল্পনা করতে পারি। এই ব্যাসার্ধটাকে কি করতে পারি, এই বেগ রেখা হিসেবেও কল্পনা করতে পারি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই আর এর পরিবর্তে কি লিখতে পারি, এই রেখাটাকে ভি সাফিক্স এ। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, এই আর এর পরিবর্তে এই রেখাটাকে আমরা কি করতে পারি, ভি সাফিক্স বি হিসেবে আমরা এখানে বিবেচনা করতে পারি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো এখানে, তাহলে আমরা এখানে কি পেয়েছি যে ভি সাফিক্স বি মাইনাস ভি সাফিক্স এ কি হচ্ছে আমার ডেল্টা ভি হচ্ছে। তাহলে আমাদের এই অংশটাও কি হচ্ছে গো, যদি সরলরেখায় নির্দেশিত হয় তাহলে এই অংশটা কি হবে, ডেল্টা ভি হিসেবে নির্দেশিত হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা জানি কৌণিক সরণ যাকে আমরা প্রকাশ করেছি কি দিয়ে, ডেল্টা থিটা দিয়ে। তাহলে কৌণিক সরণ কাকে বলে, ডেল্টা থিটা কাকে বলে, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো আমাদের এই যে রেখাটা এবি রেখাটা, এটা কি হবে, এই এবি রেখাটাকে আমরা কি বলতে পারি, চাপ নির্দেশিত রেখা বলতে পারি, যাকে আমরা মেনশন করতে কি পারি কি দিয়ে, ডেল্টা ভি দিয়ে আমরা মেনশন করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখলাম, ডেল্টা ভি। আর হচ্ছে তাহলে এটা যদি হয় চাপ, তাহলে তার ব্যাসার্ধ কি হবে আমার এই রেখা অথবা এই রেখা। তাহলে এই রেখাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ভি সাফিক্স এ অথবা ভি সাফিক্স ভি দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা যদি বলি যে ভি সাফিক্স এ অথবা কি হতে পারে, ভি সাফিক্স কি হতে পারে, বি হতে পারে, যেহেতু আমরা জানি ব্যাসার্ধ কি থাকবে, অপরিবর্তিত, এই কারণে আমরা এটাকে কি করলাম, শুধুমাত্র ভি দিয়ে প্রকাশ করলাম। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে ডেল্টা থিটা ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি। তাহলে আমরা এই সমীকরণটা পাচ্ছি। তাহলে আর গুণ করলে আমরা পাচ্ছি ডেল্টা ভি ইকুয়াল টু ভি ইন্টু ডেল্টা থিটা। আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে এফ সাফিক্স সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এই সমীকরণটা বের করা। আর এটাই হচ্ছে কি আমার কেন্দ্রমুখী বলের সমীকরণ। আচ্ছা, এখন তুমি তো জানো যে তাৎক্ষণিক ত্বরণ তোমরা এটা গতি অধ্যায় পড়েছিলে। তাৎক্ষণিক ত্বরণকে আমরা কি প্রতীক দিয়ে প্রকাশ করি, যে তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানে ডেল ভি বাই ডেল টি। এটা হলো সাধারণভাবে আমরা তাৎক্ষণিক ত্বরণটাকে এইভাবে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে আমরা পাচ্ছি এ লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। আমরা ডেল ভি মানে কি, ডেল ভি মানে হচ্ছে ভি ইন্টু ডেল্টা থিটা। তাহলে আমরা লিখবো ভি ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। আচ্ছা, তাহলে দেখো তাহলে আমরা পাচ্ছি এখানে এ, তাহলে আমরা ভিটাকে বের করে দিব। তাহলে আমরা পাচ্ছি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তাহলে কী হবে, ডেল্টা থিটা বাই ডেল্টা টি।
ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় যদি প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি এটাকে কি, এটা পাচ্ছি এভাবে এ ইকুয়াল টু তাহলে কী হবে বলো তো, ভি ইন্টু ডি থিটা বাই ডিটি। তাহলে আমরা এটা পাচ্ছি, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এটা হলো সাধারণ পদ্ধতিতে। আর যদি আমরা এটাকে ক্যালকুলাস পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কী হবে, ডি থিটা বাই ডিটি, আমরা এইভাবে এটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, কিন্তু আমরা জানি কি, আমরা জানি কিন্তু আমরা জানি কি আমরা জানি কিন্তু আমরা জানি কি জানি আমরা জানি হচ্ছে ওমেগা ইকুয়াল টু কি জানি আমরা, ডি থিটা বাই ডিটি। তাহলে আমরা এই মানটা এখন এখানে যদি বসাই তাহলে আমাদের কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে এ, তাহলে পাচ্ছি ভি ইন্টু তাহলে কি হচ্ছে ওমেগা। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু ভি ওমেগা। আচ্ছা, তাহলে দেখো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তাই না, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তাহলে সে কি হবে, কৌণিক বেগ প্রাপ্ত হবে। আর যদি তার বেগ প্রকাশ করতে চাই তাহলে কি হবে, বৃত্তাকার পথ বরাবর আমার কি আঁকতে হবে, যে এইভাবে স্পর্শকে তার বেগটা প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা জানি মনে হয় যে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের কি আছে, একটা সম্পর্ক আছে, যেটা আমরা পড়েছিলাম। দেখো তো মনে আছে কিনা, ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে ওমেগা ইকুয়াল টু তাহলে কী হবে গো, ভি বাই আর। আমরা এই মানটা আমরা এখানে পুট করব, বসাবো আমরা। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এখানে এ, তাহলে কি হচ্ছে ভি, আর ওমেগার পরিবর্তে কী লিখতে পারি আমি, ভি বাই আর। তাহলে আমরা পাচ্ছি এখানে এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর পাচ্ছি। আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলতে পারি। আচ্ছা, এবার দেখো যদি আমি বলি যে বল, আমরা জানি বল মানে হচ্ছে কি এফ ইকুয়াল টু এম এ। এখন এই এর মানটা যদি আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এখানে বা এফ ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি এম ইন্টু কী হবে, ভি স্কোয়ার বাই আর। আর সঙ্গে সঙ্গে আমরা এটাকে কী দিব, আমরা এটাকে বলবো কেন্দ্রমুখী বল। তাহলে এই এফটাকে আমরা এই প্রতীক দিয়ে প্রকাশ করবো, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা এটা পাচ্ছি, তাহলে এটা হতে পারে কি আমার কেন্দ্রমুখী বলের সমীকরণ। আবার এখানে তুমি খেয়াল করো যে এবার যদি আমরা ভি এর পরিবর্তে আমরা কি লিখি, যদি ওমেগা আরটা লিখি তাহলে আমরা পাচ্ছি কত, এফ সাফিক্স সি এম ইন্টু তাহলে ভি কি লিখবো আমরা, ওমেগা আর হোল স্কোয়ার বাই আর। তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে আমরা পাচ্ছি এফ সাফিক্স সি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটাও হতে পারে কি আমার কেন্দ্রমুখী বলের সমীকরণ। তাহলে দেখো এই সমীকরণটা হচ্ছে রৈখিক বেগ সম্পর্কিত, আর এই সমীকরণটা হচ্ছে কি আমার কৌণিক বেগ সম্পর্কিত। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা কেন্দ্রমুখী বলের সমীকরণটা বের করতে পারি। তার মানে কি হচ্ছে, একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে সেই বস্তুর আমরা কি করতে পারি, কেন্দ্রমুখী বল আমরা রৈখিক বেগ সম্পর্কিত সমীকরণ এইভাবে প্রকাশ করতে পারি, অথবা কৌণিক বেগ সম্পর্কিত সমীকরণটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। জিনিসটা কি, রাস্তার ব্যাংকিং হচ্ছে যে আমরা যখন কি করব, কোনো যানবাহনকে যখন আমরা মোড়ে আমরা ঘোরাবো তখন আমরা দেখব যে যানবাহনটা কি হচ্ছে, যে মোড়ের দিকে সামান্য কাত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যানবাহনের মধ্যে যদি আমরা প্রয়োজনীয় কেন্দ্রমুখী যদি বল যদি সৃষ্টি করতে না পারি তাহলে দেখা যাবে কি, ওই মোড় ঘোরার সময় যানবাহনটা কি হবে, দুর্ঘটনায় কবলিত হবে। এই দুর্ঘটনা থেকে যানবাহনকে রক্ষা করার জন্য রাস্তাটাকে একটা বিশেষভাবে তৈরি করা হয়। সেই বিশেষ ভাবটা কি, যে ওই মোড়ে আমরা কি করব, রাস্তার ভেতরের অংশের তুলনায় বাইরের অংশটা কি করব, সামান্য উঁচু করব। উঁচু করে আমরা কি করব, ওই যানবাহনের মধ্যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল সৃষ্টি করার চেষ্টা করব। যদি ওই যানবাহনের মধ্যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি, যানবাহনটা দুর্ঘটনা কবলিত হবে না। তাহলে কি করতে হচ্ছে, রাস্তাটাকে একটা বিশেষভাবে তৈরি করতে হচ্ছে। তাহলে আমরা কিভাবে তৈরি করব, যে রাস্তার ভেতরের অংশের তুলনায় বাইরের অংশটা কি করব, সামান্য উঁচু করব। এই যে বিশেষ ব্যবস্থা, এই বিশেষ ব্যবস্থাটাকে আমরা, প্রিয় শিক্ষার্থী, আমরা কেন্দ্রমুখী বলের যে গাণিতিক সমস্যাটা আমরা এখানে পড়লাম সেটা যদি বাসায় ভালো ভালো প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে কি, এটা আরও তোমার কাছে সহজ হয়ে যাবে। যত তুমি বই প্র্যাকটিস করবা ততই তোমার কী হয়ে যাবে, এই বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।